আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজে স্কুল শাখার অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ের 11 অধ্যায় ব্যাংকের আমানত নিয়ে আলোচনা করব এবং ব্যাংকের আমানতে এটি আমার প্রথম ক্লাস। ঠিক আছে, আজকে আমরা জানবো হচ্ছে ব্যাংকের আমানত কি। আসলে আমানত কথাটা যদি অর্থ আমরা জানতে চাই তাহলে আমাদের কি হবে? আমানত আসলে কি? আমানত হচ্ছে কোনো জিনিস কারো নিকট গচ্ছিত রাখা এবং নির্ধারিত সময়ে তোমার গচ্ছিত জিনিস ঠিক একই রকমভাবে তোমাকে ফেরত দিয়ে দিবে। ঠিক আছে, এবং তার আগে আমি একটু কিছু বলে নিতে চাচ্ছি যে তোমাদের সংসদ টিভিতে ক্লাস হচ্ছে, সেই ক্লাসটা তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে আর আমাদের ক্লাসেও অংশগ্রহণ করবে। আর যারা লাইভে থাকবে অবশ্যই তোমরা তোমাদের নাম, রোল, শ্রেণী লিখবে। আর যদি কোনো সাউন্ড শোনা যাচ্ছে কি না এই বিষয়টিও আমাকে একটু জানিয়ে দিবে। ঠিক আছে, তো এখন আমরা জানবো হচ্ছে ব্যাংকের আমানত। ব্যাংক আমানতটা কি আসলে? ব্যাংক ডিপোজিট। এই যে আমরা যারা জনগণ আছি তারা কি করি? ব্যাংকের নিকট আমাদের যে সঞ্চিত অর্থটা আছে সেটা কি করি? ব্যাংকের নিকট আমরা জমা রাখি, তাই না? এই যে ধরো আমি যদি একটি ব্যাংকের নাম লিখি, যে ধরো একটি ব্যাংকের নাম হচ্ছে IXIZ ব্যাংক। এই ব্যাংকটি কি করছে? আমি একজন গ্রাহক, ব্যাংকের গ্রাহক, সাধারণ গ্রাহক। আমার কিছু অর্থ সঞ্চিত আছে যেটা আমি বাসায় না রেখে ব্যাংকে রাখতে চাই। ঠিক আমার বান্ধবীরও ঠিক এরকম কিছু অর্থ আছে, আমার বোনের আছে, বা আরও অনেকজনের আছে। ব্যাংকের গ্রাহক অনেকজন ব্যক্তি থাকে। ধরো এটা সবাই আমরা ব্যাংকের গ্রাহক। এক একজনের নাম দিই BCDE, এরকম অনেক গ্রাহক আছে। ঠিক আছে, এরা হচ্ছে গ্রাহক। এদের নিকট কি আছে? এই সব গ্রাহকের নিকট সঞ্চয় আছে। কি আছে? সঞ্চয়, সঞ্চিত অর্থ আছে। সেই অর্থটা আমরা কোথায় রাখবো? এই ব্যাংকের নিকট। তো ব্যাংক, ঠিক আছে, এই ব্যাংকের নাম দিলাম IXIZ ব্যাংক। ঠিক আছে, এই ব্যাংকের নিকট আমরা সবাই কি করছি? এই যে যারা আমরা ব্যাংকের গ্রাহক, এই যে সবাই আমরা ব্যাংকের গ্রাহক, আমাদের যে সঞ্চিত অর্থ আছে সে অর্থটা আমরা ব্যাংকের নিকট জমা রাখছি। এখন এই ব্যাংক কি করে? তখন ব্যাংক কি করে? বিভিন্ন হিসাবে, সাধারণত 3টা হিসাবে ব্যাংক অর্থ জমা রাখে। একটা হচ্ছে চলতি হিসাব, তারপর হচ্ছে চলতি হিসাবে টাকা জমা রাখে, সাধারণত 3টা হিসাবে রাখে। আরেকটা হচ্ছে স্থায়ী হিসাব, এটা হচ্ছে সঞ্চয় হিসাব। ঠিক আছে, এই যে আমরা যারা জনগণ ব্যাংকের গ্রাহক আছি ABCDE, এরা কি করি? আমাদের যে সঞ্চিত অর্থ তারা ব্যাংকের নিকট কি করব? অর্থটা জমা রাখবো। ব্যাংক কি করে? আমাদের নিকট যে অর্থ আছে সেটা বিভিন্ন হিসাবে আমানত হিসেবে জমা রাখে। ধরো আমি চাচ্ছি যে আমার প্রায় প্রতিদিনই ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়, রেগুলারই উত্তোলন করতে হয়। আমি একজন ব্যবসায়ী, এই জন্য আমার টাকাটা ব্যাংক কী করে? চলতি হিসাবে জমা রাখে। আবার ডি নামক যে গ্রাহক আছে সে ভাবছে যে না, আমি আমার টাকা এককালীন জমা রাখবো 3 বছরের জন্য, তখন সেটা স্থায়ী হিসাবে জমা রাখা হয়। আবার ই নামক যে একজন আছে সে ভাবছে যে আমি আমার চাকরি করে টাকা পাই, বা আমি যেখানে ধরো যে কোনো পেশাজীবী রেগুলার মাসে মাসে কিছু কিছু টাকা জমা রাখবো, তখন এটা সঞ্চয় হিসাবে, আমানত হিসেবে রেখে দেয়। এই যে ব্যাংক জনগণের নিকট থেকে সঞ্চিত অর্থ বিভিন্ন হিসাবে গচ্ছিত রাখে, জমা রাখে, এবং যখন চাহিদা মাত্র ফেরত দেয় সেটাকেই ব্যাংকের আমানত বলা হয়ে থাকে। তোমাদেরকে আমি বলেছি যে যদি কেউ শুনতে, আমাকে একটু জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমি দেখতে পাচ্ছি মেধা আছে আমাদের সাথে, আর কে আছে? যেহেতু নাম লিখে নাই আমি বুঝতে পারি না কে আছে। তোমরা আমাকে নামটা লিখে জানাও।
কে কে আছো? ঠিক আছে, আচ্ছা। আর শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু বলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ব্যাংকের আমানতের, আমি বুঝাচ্ছিলাম যে ব্যাংকের আমানতটা কি। ব্যাংকের আমানত হচ্ছে, আমানত আসলে তো গচ্ছিত রাখা। ব্যাংক কী করে, জনগণের নিকট যে অর্থটা আছে, সঞ্চয়টা আছে, সেটা গচ্ছিত রাখে। সেই গচ্ছিত কিভাবে রাখে? বিভিন্ন হিসাবে গচ্ছিত রাখে। প্রথমটা কি বললাম দেখো, এই যে আমি ধরলাম একটা ব্যাংকের নাম দিয়েছি, এই ব্যাংক জনগণ, আমরা এটা সব গ্রাহক, এরকম আরও অনেক অনেক গ্রাহক আছে, তাদের যে সঞ্চিত অর্থ বিভিন্ন হিসাবে হিসাবভুক্ত করে। সাধারণত 3টি হিসাবে হিসাবভুক্ত করে, সেটা হচ্ছে চলতি হিসাব, স্থায়ী হিসাব ও সঞ্চয় হিসাব। এই যে হিসাবে তার জনগণের অর্থটা, সঞ্চিত অর্থটা হিসাবভুক্ত করে রাখে, এটাকে আমানত বলে, ব্যাংকের আমানত বলে। এটা ব্যাংকের তহবিলেরও একটি উৎস। ব্যাংক যে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, তার জন্য তো তহবিল প্রয়োজন। এটি একটি অন্যতম উৎস হচ্ছে ব্যাংক তহবিল সংগ্রহের। ব্যাংক কী করে, জনগণের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, ঋণ প্রদান করে, এর মাধ্যমে কি করে, মুনাফা অর্জন করে। ঠিক আছে, আমার মনে হয় ব্যাংকের আমানত সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এখন আমি ব্যাংক আমানতের প্রকারভেদ নিয়ে আলোচনা করব এবং ব্যাংকের যে আমানতগুলো, এই আমানতগুলোর ব্যাংক হিসাবের প্রকারভেদ নিয়ে করব এবং এই হিসাবভুক্ত বিষয়গুলোর বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করব। ধরো ব্যাংক হিসাবের প্রকারভেদ, ঠিক আছে, ব্যাংক হিসাবের প্রকারভেদ। ব্যাংক হিসাবের প্রকারভেদটা কি দেখো, সাধারণত ব্যাংক হিসাবকে 3টি ভাগে ভাগ করা যায়। কয়টি? 3টি। দেখি তো দেখা যাবে কি না এত বড় জায়গা নিলে। আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা অবশ্যই খাতা কলম নাও এবং আমার সাথে সাথে এগুলো লিখে ফেলো, তাহলে তোমাদের কিন্তু একদম পড়া হয়ে যাবে। ঠিক আছে, আরও এখান থেকে লেখা যাবে। ব্যাংকের সাধারণত 3টি হিসাব, সেটা হচ্ছে দেখো, তিনটি হিসাব। একটা হচ্ছে চলতি হিসাব, তারপরে হচ্ছে সঞ্চয় হিসাব। আমি কিন্তু সবগুলো হিসাবের কি করব, বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, এই জন্য আমি লিখতেছি, তোমরাও লিখবা। তখন যখনই আমি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তখন কিন্তু তোমরা এগুলোর সংজ্ঞা, পার্থক্য সবই হয়ে যাবে। চলতি হিসাব, সঞ্চয় হিসাব আর হচ্ছে স্থায়ী হিসাব। ঠিক আছে, দেখা যাচ্ছে? এখন দেখো এই হিসাবগুলো, এগুলো কাকে বলে এবং এটা বৈশিষ্ট্যগুলো কি। আমি কিন্তু এতক্ষণ যখন ব্যাংকের আমানত সম্পর্কে ধারণা দিচ্ছিলাম তখন বলেছিলাম যে ব্যাংক 3টি হিসাবে আমানতগুলো জমা রাখে। একটা হচ্ছে চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। এখন কথা হচ্ছে চলতি কি, সঞ্চয় কি আর স্থায়ী হিসাব কি, তাই না? যদি আমরা জানি এর বৈশিষ্ট্যগুলো, জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকে চলতি হিসাবে তুমি দিনে যতবার খুশি ততবার অর্থ জমা দিতে পারবে। যতবার ইচ্ছা ততবার জমা দেওয়া যায়। ধরো এখন সকাল 11টার সময় আমি টাকা জমা দিয়ে আসলাম ব্যাংকে, তারপরে আবার আমি 5টার সময় চাইলে জমা দিতে পারবো, 2টার সময় চাইলে জমা দিতে পারবো। ঠিক আছে, চলতি হিসাবে যতবার ইচ্ছা ততবার টাকা জমা দেওয়া যায়। সঞ্চয় হিসাবেও যতবার ইচ্ছা জমা দেওয়া যায়, লিখো তোমরা। কিন্তু স্থায়ী হিসাবে এককালীন জমা দিতে হয়। এককালীন কিরূপ জমা দিতে হয়? এককালীন হচ্ছে যে এককালীন
এককালীন টাকা জমা দিতে পারবে। কিভাবে দিবে? 1 মাস, 3 মাস, 6 মাস বা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য জমা দিতে হয়। এখানে কিন্তু দিনে যতবার ইচ্ছা বা সপ্তাহে যতবার ইচ্ছা ততবার টাকা জমা দেয়া যায় না, এখানে এককালীন জমা দিতে হয়। এটা হচ্ছে স্থায়ী হিসাব। এখন যদি আমরা জমার পরে উত্তোলন নিয়ে আলোচনা করি, যে চলতি হিসাবে যেরকম যতবার ইচ্ছা ততবার জমা দেওয়া যায়, ঠিক সেরকম যতবার ইচ্ছা দিনে বা সপ্তাহে যতবার ইচ্ছা উত্তোলনও করা যায়। আবার সঞ্চয় হিসাবে সপ্তাহে 2 বার উত্তোলন করা যায়। 2 বার উত্তোলন করা, আমি বলেছি কিন্তু তোমাদের খাতা কলম নিতে, তাহলে সুবিধা কি জানো? এখন যে পড়বা তো সারা জীবন এটা মনে থাকবে, এখন সাথে সাথে যদি এটা করে ফেলো, ঠিক আছে? যতবার ইচ্ছা উত্তোলন করা যাবে, কোথায়? চলতি হিসাবে। আর সঞ্চয় হিসাবে কিন্তু যতবার জমা দেওয়া যায়, কিন্তু টাকা উত্তোলনের ক্ষেত্রে 2 বার সপ্তাহে উত্তোলন করা যায়। কিন্তু বিশেষ প্রয়োজনে ব্যাংকে আবেদনের প্রেক্ষিতে 2 বারের বেশি উত্তোলন করা যায় এবং কিছু কিছু ব্যাংক আরও বেশি পরিমাণ উত্তোলনের সুযোগ দিয়ে থাকে। আর স্থায়ী হিসাবে মেয়াদ শেষে, মানে এককালীন জমা না, এখন এটা যদি 3 মাসের জন্য জমা দাও, 3 মাস শেষ হলে তুলবা। যদি 6 মাসের জন্য জমা হয়, 6 মাস শেষ হলে তুলতে হবে, 1 বছর শেষ হলে তুলতে হবে। মানে মেয়াদ শেষ, যত সময়ের জন্য জমা দিয়েছিলে সেই মেয়াদ শেষ হলে পরে তোমার উত্তোলন করা যাবে। মেয়াদ শেষ হলে উত্তোলন করা যায়। এখন আমরা জানবো হচ্ছে সুদ, ঠিক আছে? যেহেতু চলতি হিসাবে যতবার ইচ্ছা তুমি টাকা জমা দিতে পারছো, যতবার ইচ্ছা উত্তোলন করতে পারছো, এজন্য কি চলতি হিসাবে কিন্তু কোনো সুদ প্রদান করা হয় না। তোমাকে এই সুবিধাটা দেয়, যতবার খুশি তুমি টাকা তুলে নিয়ে যাও, কিন্তু এখানে সুদ দেয়া হয় না। অন্যান্য সুবিধাদি পাওয়া যায়, যে সুবিধা পাওয়া গেল যে আমার প্রয়োজন পড়ছে আমি দিন 12টার সময় নিলাম, আবার প্রয়োজন পড়ছে আমি দুপুর 2টার সময় নিলাম, আবার প্রয়োজন পড়ছে আমি 5টার সময় নিলাম, ঠিক আছে? যতবার ইচ্ছা উত্তোলন করা যাচ্ছে, অন্য কিন্তু হিসাবে সেটা করা যাচ্ছে না। কিন্তু এটাতে একটা হচ্ছে যে এখানে বৈশিষ্ট্য হচ্ছে সুদ দেয়া হয় না। আর এখানে কি করা হয়? অপেক্ষাকৃত কম সুদ দেয়া হয়। মানে কি, যেহেতু এটা সপ্তাহে 2 বার উত্তোলন করে, এর টাকাটা নিয়ে তো ব্যাংক কিছু ব্যবসা করতে পারছে, বিনিয়োগ করতে পারে, এজন্য এটা সুদের হার কম হলেও কি সুদ দেয়, সুদ কম, সুদের হার কম। আর এই টাকাটা যেহেতু গ্রাহক মেয়াদ শেষ হলে পরে উত্তোলন করে, তাহলে এই স্থায়ী হিসাবে সুদের হার অপেক্ষাকৃত বেশি। তাহলে লিখো যে স্থায়ী হিসাবে সুদের হার অপেক্ষাকৃত কি বেশি, অপেক্ষাকৃত বেশি। তাহলে আমরা কি জানতে পারলাম না যে সুদ কেমন দেয়, কে কিরকম সুদ দেয়, এটা আমরা জানতে পেরেছি। এখন দেখো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জমাতিরিক্ত। জমাতিরিক্ত বলতে যা জমা আছে তার অতিরিক্ত অর্থ উত্তোলনের বিষয়। এই চলতি হিসাবে জমার অতিরিক্ত অর্থ উত্তোলন করা যায়। অর্থ উত্তোলন করা যায়, মানে যে টাকা জমা আছে তার থেকেও বেশি টাকা উত্তোলন করা যায়, ঠিক আছে? এটাতে যায় না, এটাতেও যায় না।
আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে সুবিধা বা উপযোগিতা। হ্যাঁ, কাদের জন্য এই কার জন্য কোন কোন হিসাব যোগিতা, কোন কোন হিসাব উপযোগী। সাধারণত যেহেতু যারা ব্যবসা করে তাদের নিয়মিত অর্থে লেনদেন করতে হয়, এই টাকা আসে, এই টাকা ব্যবসায়ীর নিকট থেকে পায়, আবার ব্যবসায়ীকে প্রদান করে দিতে হয়। এই জন্য যারা ব্যবসায়ী তাদের জন্য বারবার টাকা উত্তোলন ও জমা প্রদান করতে হয়। এই জন্য এই চলতি হিসাবটা ব্যবসায়ীর জন্য উপযোগী বা সুবিধাজনক। ঠিক আছে, আর এটা হচ্ছে যারা নির্দিষ্ট আয়ের মানুষ বা পেশাজীবীদের আয় নির্দিষ্ট না, প্রতি মাসেই তো কি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় করে, কিন্তু ব্যবসায়ীদের কিন্তু কোনো আয় নির্দিষ্ট থাকে না, এক এক মাসে এক এক রকম কম বেশি হতে পারে। তা নির্দিষ্ট আয়ের মানুষদের জন্য সঞ্চয় হিসাব বেশি উপযোগী, মানুষ বা পেশাজীবীদের জন্য বা পেশাজীবী। ঠিক আছে, তারপর হচ্ছে আর এটা হচ্ছে যারা ধনবান, যে অনেক অর্থ যাদের থাকে বা যাদের কাছে অলস অর্থ পড়ে আছে, মানে অর্থ দিয়ে কোনো কিছু করার নাই, তাদের জন্য কি এই অর্থটা বেশি উপযোগী। আচ্ছা, আমি বলেছিলাম যে তোমরা যদি কেউ শুনতে না পাও তাহলে আমাকে জানাবে। ও মনে হয় শুনতে পাচ্ছ। আচ্ছা, ইন্নি আছে, নাহিদা জান্নাত আছে, সাদিয়া আছে, শামসুন নাহার আছে, মেধা আছে। সবাইকে ধন্যবাদ যে তোমরা অংশগ্রহণ করেছো এবং যার যার নাম, রোল, শ্রেণী দিয়েছো। অনেক অনেক ধন্যবাদ। এভাবে স্বতঃস্ফূর্তভাবে যদি তোমরা অংশগ্রহণ করো তাহলে কিন্তু ক্লাস করে তোমরাও মজা পাবে, আমার কাছেও ভালো লাগবে। ঠিক আছে, এরপর দেখি চেক বই। টাকা যখন উত্তোলন করা হয় তখন কিন্তু চেক বই প্রদান করা, টাকা উত্তোলনের জন্য চেক বইয়ের প্রয়োজন হয়। চেক দিয়ে আমরা টাকাটা উত্তোলন করি। এই যে চলতি হিসেবে চেক বই প্রদান করা হয়। ঠিক আছে, আমি আশা করছি তোমরা সবাই এটা কি লিখতেছো, চেক বই প্রদান করে। তারপর সঞ্চয় হিসাবেও চেক বই প্রদান করে, কিন্তু স্থায়ী হিসাবে কিন্তু নিয়মিত টাকা উত্তোলনের প্রয়োজন পড়ছে না, মেয়াদ শেষে একবারে টাকা উত্তোলন করা হয়। এই জন্য স্থায়ী হিসাবে চেক বই প্রদান করে না, সেখানে কিছু প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট দেওয়া থাকে, সেটা মেয়াদ শেষ হলে ব্যাংকের নিকট উপস্থাপন করলে ব্যাংক সেই টাকা ফেরত দিয়ে দেয়। ঠিক আছে, প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করা হয়। ঠিক আছে, এরপর আরেকটি যে বিষয়টা আছে সেটা হচ্ছে উদ্দেশ্য। কোন উদ্দেশ্য নিয়ে এই হিসাবগুলো করা হয়ে থাকে। ঠিক আছে, দেখা যাচ্ছে মনে হয় উদ্দেশ্য। এটার চলতি হিসাবের উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ীদের সুবিধা প্রদান। কি কি সুবিধা দিচ্ছে? যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারছে, যখন ইচ্ছা টাকা উত্তোলন করতে পারছে, জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারছে, যেটা ব্যবসায়ীদের জন্য খুবই প্রয়োজন, ব্যবসায়ীদের সুবিধা প্রদান করে। ঠিক আছে, আর সঞ্চয় হিসাবের ক্ষেত্রে দেখো, অর্থ সঞ্চয় এবং অল্প আয় তাদের কিন্তু টাকাটা সঞ্চয়ের উদ্দেশ্যে এই সঞ্চয় হিসাবটা করা হয়। যখন কোনো কিছু, আমি জানি আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমি টাকা সঞ্চয় করলে অর্থটা বৃদ্ধি পাবে, সেই জন্যই কিন্তু যারা স্বল্প আয়ের লোক আছে তাদের উদ্দেশ্যে এই হিসাবটা খোলা হয়ে থাকে, যে অল্প অল্প করে তারা তাদের টাকাটা সঞ্চয় করে রাখতে হবে। স্বল্প আয়ের লোকদের সঞ্চয়ের জন্য, সঞ্চয় বৃদ্ধির জন্য। আর এটা হচ্ছে কি, এই টাকা দিয়ে
কি এই স্থায়ী হিসাবে যত টাকা জমা হয় এটা বিনিয়োগ করতে সুবিধা হয়, কারণ একটা নির্দিষ্ট সময় পরে কি হবে, তোমার অর্থ উত্তোলন করা হবে। তার আগে কিন্তু গ্রাহক অর্থ উত্তোলন করছে না, তো আমি সময় পাচ্ছি 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছর। এই যে দীর্ঘ সময়, এই সময়টা ব্যাংক কি করতে পারে, অন্য কোনো ব্যবসায় তার অর্থটা বিনিয়োগ করতে পারে বা ঋণ প্রদান করতে পারে, এটা দিয়ে ব্যবসা করতে পারে। আর গ্রাহকের সুবিধা কি, তার অর্থ কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যে 5 বছর পরে 50,000 টাকার উপর কি হয়তো 5 বছর পর আমি এটা 80,000 পাবো, 1 লক্ষ টাকা পাবো। এই যে অর্থ বৃদ্ধি হচ্ছে না, এটা হচ্ছে কি বিনিয়োগ ও অর্থ বৃদ্ধি, এই উদ্দেশ্যে এই হিসাবটা খোলা হয়ে থাকে, অর্থ বৃদ্ধি। তাহলে আমি মনে হয় বুঝাতে পেরেছি যে চলতি হিসাব, সঞ্চয় হিসাব ও স্থায়ী হিসাব কাকে বলে বা বৈশিষ্ট্য কি, এর পার্থক্য কি, যেটাই আসুক না কেন তোমরা পারবে। দেখো যদি প্রশ্ন এমন আসে যে চলতি হিসাব বলতে কি বুঝো, তখন কি লিখবা, যে হিসাবে, দেখো শুধু সামনে এটা লাগাই দিবা, যে হিসাবে যতবার ইচ্ছা অর্থ জমা দেওয়া যায় এবং যতবার ইচ্ছা অর্থ উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। এই হিসাবে সুদ প্রদান করা হয় না এবং জমার অতিরিক্ত অর্থ উত্তোলন করা যায়। ব্যবসায়ীদের জন্য এই হিসাবটা অধিক সুবিধাজনক। দেখেছো, এটা হচ্ছে চলতি হিসাব কাকে বলে যদি বলে। আর যদি বলে চলতি হিসাবের 2টি বৈশিষ্ট্য লিখো বা চলতি হিসাবের বৈশিষ্ট্যগুলো লিখো, এই যেগুলো লিখে দিবা। সুবিধা না, কত সুন্দর। যদি এমন হয় যে চলতি হিসাব আর সঞ্চয় হিসাবে পার্থক্য লিখো, তখন কিভাবে লিখবা, এই যে যতবার ইচ্ছা টাকা উত্তোলন করা যায়, এখানে উত্তোলন করা যায়, জমা দেওয়া যায়, কিন্তু এখানে কি যতবার ইচ্ছা উত্তোলন করা যায়, কিন্তু এটা কি সপ্তাহে 2 বারের বেশি উত্তোলন করা যায় না। আবার এখানে সুদ দেয়া হয় না, এখানে সুদ দেয়া হয়। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ যে কিভাবে করে পার্থক্য করা যায় এবং সংজ্ঞাও লেখা যায়। আশা করি তোমাদের এতটুকু বুঝতে আর কোনো সমস্যা নেই, হিসাবগুলো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এখন আমি শুধু যে তোমাদের ব্যাংক হিসাব এই 3টাই তা কিন্তু না, আরও অন্যান্য বেশ কিছু হিসাব রয়েছে, সেগুলো নিয়েও একটু আলোচনা আমি করে দিচ্ছি। ঠিক আছে, সাধারণত এই 3টি হিসাবে অর্থ কি করা হয়, 3টি হিসাবে আমানত হিসেবে অর্থ সঞ্চয় করা হয়ে থাকে। এছাড়াও কিছু ব্যাংক আরও কিছু বিষয় হিসাবভুক্ত করে থাকে, সেগুলো নিয়ে চলো এখন আমরা আলোচনা করি। অন্যান্য হিসাব, ঠিক আছে, বাকিগুলা নাম হচ্ছে অন্যান্য হিসাব। এগুলো নিয়ে খুব দ্রুত আলোচনা করে শেষ করে দেব। স্কুল সঞ্চয় হিসাব, দেখো স্কুলটা তোমাদের জন্য খুবই 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 উপযোগী। ঠিক আছে, স্কুল সঞ্চয় হিসাব মানে কি, যারা স্কুল কলেজের শিক্ষার্থী আছে তারা কি বাবা মার কাছে বেশ কিছু পকেট মানি পায়, হাত খরচ পেয়ে থাকে, টিফিনের খরচ পায়, যাতায়াত ভাড়া পায়, সেখান থেকে কেউ আছে কিছু কিছু অর্থ সঞ্চয় করে রাখে। শুধুমাত্র শিক্ষার্থীরা এই স্কুল সঞ্চয় হিসাব খুলতে পারবে, তারাই এই হিসাবটা কি করে, কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। অন্যরা কিন্তু, আমি চাইলে কিন্তু এখন গিয়ে স্কুল সঞ্চয় হিসাব খুলতে পারবো না, কারণ আমি আর শিক্ষার্থী নেই, কিন্তু তোমরা যারা আছো তারা কিন্তু ব্যাংকে এই হিসাবটা খুলতে পারবে। স্কুল সঞ্চয় হিসাব খোলা সম্ভব, মানে সঞ্চয় হিসাবের মতো যে কোনো পরিমাণ অর্থ তোমরা এখানে জমা রাখতে পারো। ঠিক আছে, এখন এটা স্কুলের শিক্ষার্থীদের জন্য একটা সুবিধাজনক, তারা ছোটবেলা থেকে, অল্প বয়স থেকে কিভাবে ব্যাংকিং লেনদেন করতে হয়, কিভাবে হিসাব খুলতে হয়, এ সম্পর্কে তাদের একটা ধারণা কি তৈরি হয়। আশা করছি তোমরা সবার মধ্যে এই ধরনের ইচ্ছা জাগ্রত হবে। ঠিক আছে, তারপর হচ্ছে বীমা সঞ্চয় হিসাব। বীমা সঞ্চয় হিসাবটা কি, দেখো বীমা সঞ্চয়ী হিসাব, আমরা বীমা কি জেনেছিলাম তাই না, বীমা কি, বীমা সঞ্চয় হিসাবে গ্রাহক সঞ্চয় হিসাবে সুবিধাও পায়, জীবন বিমার সুবিধাও পায়। আমরা যখন জীবন বিমা যারা করেছো আমার ক্লাসটা, জীবন বিমা সম্পর্কে কিন্তু জানো। জীবন বিমা করা হলে কি হয়, একটা নির্দিষ্ট সময়ান্তে বা যার
জীবনের বীমা করা হয়েছে, সে যদি ক্ষতিগ্রস্ত হয় তার উত্তরাধিকারে অর্থ প্রদান করা হয়ে থাকে, তাই না? এখন এই বীমা সঞ্চয় হিসাবে কি কিছু পরিমাণ, আমরা জানি সঞ্চয় হিসেবে কিছু পরিমাণ অপেক্ষাকৃত কম হারে সুদ দেওয়া হয়, সেটা সাধারণত 5 থেকে 7% হারে সুদ দিয়ে থাকে। এই যে সুদের যে টাকাটা আসে না, এই বীমা সঞ্চয় হিসাবে ধরো এককালীন কিছু টাকা রাখা হলো, সেখান থেকে যে সুদ আসবে সেই সুদের কিছু অর্থ দিয়ে বীমা প্রিমিয়াম করা হয় এবং জীবন বীমার মতো যে সুবিধাটা পাওয়া যায় সেটা এই বীমা সঞ্চয় হিসাবের মাধ্যমে এই সুবিধাটা পাওয়া সম্ভব হয়। আরেকটা হচ্ছে ডিপিএস, এটার নাম অনেকেই শুনেছ, ডিপোজিট পেনশন স্কিম। তোমরা শুনেছ কি না, প্রায় প্রতিটা পরিবারে কিন্তু ব্যাংকে এখন আমি মানে প্রায় সময় জানা যায় ব্যাংকে একটি ডিপিএস থাকে। ডিপিএস হচ্ছে তুমি মাসিক কিস্তির মাধ্যমে বা একটা নির্দিষ্ট পরিমাণ মাসে 100 টাকা করে বা 200 টাকা করে, যেই স্কিমটা যত টাকা বা 500, 1000 যেরকমই হোক, মাসে মাসে একটা নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখবা। ধরো একটা স্কিম হচ্ছে ডিপিএসের একটা স্কিম হচ্ছে প্রতি মাসে 500 করে 5 বছরের জন্য জমা রাখলাম, ঠিক আছে? প্রতি মাসে 500 করে জমা রাখলাম 5 বছরের জন্য। 5 বছর পর দেখো 500 করে জমা রাখি যদি, 5 বরং 60, 6000 টাকা, তাই না? বছরে 6000, 5 বছর পরে কি 60,000 টাকা হওয়ার কথা, কিন্তু দেখা গেল কি যে তারা আমাকে এই ডিপিএসের উপর একটা নির্দিষ্ট হারে সুদ দিবে। সুদ দেওয়ার পর সেটা 5 বছর পর 60,000 না হয়ে আমাকে 1 লক্ষ টাকা ফেরত দিবে, ঠিক আছে? এই যে এই ডিপিএস স্কিমটা কিন্তু বেশ জনপ্রিয় এবং আমাদের দেশে প্রায় অনেকটা পরিবার এই স্কিমের মাধ্যমে ব্যাংকে টাকা জমা রাখছে। এটা একটা হিসাব, ঠিক আছে? তারপর আরেকটা হচ্ছে আরএফসিডি হচ্ছে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। এটা যাদেরকে নিয়মিত বিদেশে সফর করতে হয় তাদের জন্য এই হিসাবটা খুবই জরুরি, অত্যন্ত জরুরি। যারা রেগুলার কি করছে, বিদেশে যাতায়াত করছে, অনেকেই আছে যে বিদেশ থেকে পণ্য আমদানি করে আবার বিদেশের পণ্য রপ্তানি করে, বা বৈদেশিক অনেক কোম্পানির সাথে, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা নিযুক্ত আছে তাদেরকে কি করতে হয়, নিয়মিত বিদেশ সফর করতে হয়। যখনই তুমি পণ্য আমদানি রপ্তানি করবা বা নিয়মিত বিদেশ সফর করবা তখন তোমার বৈদেশিক মুদ্রার প্রয়োজন, তাই না? এই যে বৈদেশিক মুদ্রা প্রয়োজন, যখন বিদেশে সফর করতে যাবা যে দেশে যাবা সেই দেশের মুদ্রার তো প্রয়োজন। তো সরকারি কোটায় তোমার জন্য বারবার বিদেশ যাওয়ার জন্য এত পরিমাণ অর্থ থাকে না। তখন এরকম একটি হিসাব যদি তোমরা খুলে রাখো, যে ব্যক্তি পণ্য আমদানি রপ্তানি বা বিদেশে সফর করতে হয়, বারবার যেতে হয়, তারা এই হিসাবটা খুলে রাখে এবং এই হিসাবের মাধ্যমে সে বৈদেশিক মুদ্রা সঞ্চয় করতে পারে। তাহলে আমরা মনে হয় অন্যান্য হিসাবগুলো সম্পর্কে জানতে পেরেছি এবং মূল যে ব্যাংকের হিসাবগুলো স্থায়ী, চলতি এবং সঞ্চয় হিসাব সম্পর্কেও জেনেছি। তো আজকে আমার উদ্দেশ্য ছিল ব্যাংক আমানতটা কী বা ব্যাংকের ডিপোজিট কী এবং ব্যাংকের যে হিসাবগুলো সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানানো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এছাড়া যদি কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, আমাকে তোমরা ফোন করতে পারো বা কমেন্টস করতে পারো, পরবর্তীতে আমি এটা সমস্যা সমাধানের চেষ্টা করব। আজকে পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।